আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ধেয়ে আসছে মন্দা, সতর্কবাণীতে যা বললেন বিশ্বের শীর্ষ 3 ধনকুবের। উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের জোরালো পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র। জি20 সম্মেলনে চীনের দৃঢ়তা দেখল বিশ্ব। ইয়েমেনের তেল টার্মিনালে হুতি বিদ্রোহীদের হামলা। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, সোলেমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প, সুনামি সতর্কতা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ধেয়ে আসছে মন্দা, সতর্কবাণীতে যা বললেন বিশ্বের শীর্ষ 3 ধনকুবের। বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের অভিঘাত, এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এসবের প্রভাবে টালমাটাল অবস্থা বিশ্ব অর্থনীতির। এরই মধ্যে অস্থির হয়ে উঠেছে বিশ্বের বাজারগুলো। বিভিন্ন দেশে চরম আকার ধারণ করেছে মুদ্রাস্ফীতি। সংকট দেখা দিয়েছে জ্বালানি তেলের, ফলে এর প্রভাব গিয়ে পড়েছে খাদ্যপণ্যের উপর। এসব কারণেই বর্তমানে অস্থিরতা বিরাজ করেছে বিশ্ব বাজারে। এমতো অবস্থায় বিশ্বের উন্নত দেশগুলোও দেখা দিয়েছে মন্দার আশঙ্কা। অর্থনীতিবিদ থেকে শুরু করে ব্যবসায়ীরাও আশঙ্কা করেছেন উন্নত দেশগুলো দীর্ঘমেয়াদী মন্দার কবলে পড়তে যাচ্ছে। এ নিয়ে সতর্ক করেছেন বিশ্বের অন্যতম শীর্ষ 3 ধনকুবেরের ইলন মাস্ক, জেফ বেজোস ও কেন গ্রিফিন। তাদের সবাই মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন মন্দা নিয়ে সতর্কবাণী দিয়েছেন। সম্প্রতি মার্কিন সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার মন্দা নিয়ে দেশটির শীর্ষ ধনীরা কি ভাবছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তারা মন্দার অশনি সংকেত নিয়ে কথা বলেছেন। ইলন মাস্কের মতে, সম্প্রতি টুইটারের মালিকানা হাতে পাওয়া এই ধনী মনে করে আগামী 1 বা 2 বছর বিশ্ব অর্থনীতিতে গুরুতর মন্দা দেখা দেবে। ভবিষ্যৎ অর্থনীতির চিত্র ভালো মনে হচ্ছে না। বিশেষ করে আমাদের মতো যেসব কোম্পানি বিজ্ঞাপনের উপর বেশি নির্ভরশীল, তাদের অবস্থা ভালো যাচ্ছে না। জেফ বেজোস বলেছেন, অর্থনীতি এ মুহূর্তে ভালো অবস্থায় নেই। অর্থনীতির গতি কমে যাচ্ছে, অনেক খাতেই কর্মী ছাঁটাই হচ্ছে। এখনো আমরা আনুষ্ঠানিকভাবে মন্দার কবলে পড়িনি, কিন্তু আশঙ্কা হচ্ছে শিগগিরই আমরা মন্দার কবলে পড়ব। তিনি আরো বলেছেন, সেজন্য পরামর্শ ঝুঁকি যতটা সম্ভব হ্রাস করা যায় তার চেষ্টা করতে হবে। সেই সঙ্গে ভালো সময়ের অপেক্ষায় থাকার পাশাপাশি খারাপ সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। কেন গ্রিফিন বলেন, তিনি মনে করেন উচ্চ মুদ্রাস্ফীতি হ্রাস টানতে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ যেভাবে নীতি সুদ হার বৃদ্ধি করছে, তাতে বেকারত্বের হার বৃদ্ধি পাবে। ফলে 2023 সালের মধ্যভাগের পরপরই মার্কিন যুক্তরাষ্ট্রের মন্দা হবে না, এটা বিশ্বাস করা কঠিন। উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের জোরালো পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের জোরালো পদক্ষেপ চায় যুক্তরাষ্ট্র। সোমবার এ ব্যাপারে ব্যবস্থা নিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, পিয়ংইয়াং এর সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতিক্রিয়া সোমবার জাতিসংঘে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি সত্ত্বেও গত সপ্তাহে ফের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে পিয়ংইয়াং। এটি তার বৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের প্রথম সফল পরীক্ষা, যা উত্তর আমেরিকায় পৌঁছাতে সক্ষম। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্র তার মিত্রদের সামরিক উপস্থিতি বাড়ানোর প্রচেষ্টার প্রতিবাদে এমন পদক্ষেপ নেন কিম জং উনের সরকার। জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন, উত্তর কোরিয়া এ বছর 8টি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সহ 63টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। লিন্ডা থমাস গ্রিনফিল্ড জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেন, নিরাপত্তা পরিষদের কোনো প্রতিক্রিয়া বা প্রতিশোধের ভয় ছাড়াই উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে অস্থিতিশীলতা তৈরি করেছে। উত্তর কোরিয়াকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সক্ষমতা অর্জনের সুযোগ করে দেওয়ায় চীন রাশিয়ার সমালোচনা করেন লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি বলেন, পিয়ংইয়াং এর সর্বশেষ এই বেপরোয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাপানের বেসামরিক নাগরিকদের জীবনকে বিপন্ন করে তুলেছে। কোনো প্রয়োজন ছাড়াই এই অঞ্চলে উত্তেজনার পারদ বাড়িয়ে তোলা হয়েছে।
পিয়াংইয়াং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে চীন ও রাশিয়া যেসব প্রতিবন্ধকতা তৈরি করেছে তার সমালোচনা করে তিনি বলেন, দেশ দুটির এমন কর্মকাণ্ড উত্তর পূর্ব এশীয় অঞ্চল এবং পুরো দুনিয়াকে ঝুঁকিতে ফেলে দিয়েছে। জি20 সম্মেলনে চীনের দৃঢ়তা দেখল বিশ্ব। জি20 সম্মেলনের সাইড লাইনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠককে কোনো বিশ্লেষক দেশ দুটির সম্পর্কের উন্নতি হিসেবে ভুলভাবে উল্লেখ করেছে। বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের সম্পর্ক ক্রমেই অবনতি হচ্ছে, কারণ চীনের প্রধান উচ্চাকাঙ্ক্ষা নিজেদের প্রভাব বাড়ানো এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গণতান্ত্রিক আন্তর্জাতিক ব্যবস্থাকে গুড়িয়ে দেওয়া। ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি20 সম্মেলনের দুটি ঘটনা এ অযৌক্তিক বিশ্বাসের জায়গায় যে চীন আমেরিকার সম্পর্ক গুরুত্বপূর্ণভাবে উন্নত হতে পারে, এই ভাবনা যে ভুল তার প্রমাণ কানাডিয়ার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিজ্ঞতা। কানাডিয়ার সাংবাদিকদের সামনেই ট্রুডোকে প্রকাশ্যে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং শাসিয়েছেন। ট্রুডোর অপরাধ, তিনি চীনা সর্বসম ক্ষমতার অধিকারী শির সঙ্গে বৈঠকে 2019 সালের কানাডার জাতীয় নির্বাচনে চীনের হস্তক্ষেপের অভিযোগ করেছেন এবং প্রকাশ্যে তার অসন্তোষ জানিয়েছেন। কিন্তু মিডিয়াতে বিষয়টি আসার ব্যাপারটি শির পছন্দ হয়নি। অনেক বিশ্লেষকের দাবি, শির এমন আচরণে তার সরকারের কর্তৃত্ববাদী এবং দাম্ভিক চরিত্রই ফুটে উঠেছে। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে কোনো দিক থেকে চীন নিজেকে মোড়ল মনে করে। তবে এটা ঠিক যে চীনের প্রতি পশ্চিমা দেশগুলোর জনসাধারণের মনোভাব নিয়ে দেশটি হতাশ এবং বেইজিং বিদেশি সমালোচনার ব্যাপারে গভীরভাবে সংবেদনশীল। এমনকি চীন চায় পশ্চিমা কর্মকর্তারা তাদের দেশের ভিতরে সক্রিয়ভাবে চীনপন্থী প্রতারণা চালান। প্রসঙ্গত, নানা সংঘাত ও মতদ্বৈধতা থাকলেও বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে জি20 জোটের গুরুত্ব অপরিসীম। আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ইতালি, ইন্দোনেশিয়া, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র জি20 দেশগুলোর সদস্য। বিশ্বের উৎপাদনের 80% ও বিশ্ব বাণিজ্যের 75% এই দেশগুলোর দখলে। এছাড়া বিশ্বের জনগণের 60% এসব দেশে বাস করে। চলতি বছর ইন্দোনেশিয়ার কাছ থেকে জি20 জোটের প্রেসিডেন্ট পদ গ্রহণ করে ভারত। পরবর্তী জি20 সম্মেলন 2023 সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। ইয়েমেনের তেল টার্মিনালে হুতি বিদ্রোহীদের হামলা। হুতি বিদ্রোহীরা ইয়েমেনের আল দাব্বা তেল টার্মিনালে হামলা চালিয়েছে। এই তেল স্থাপনাটি দেশটির হাজরামাউত গভর্নমেন্টে অবস্থিত। আল জাজিরার খবরে বলা হয়েছে, ইয়েমেনের তেল অবকাঠামোতে হুতি বিদ্রোহীদের এটা সর্বশেষ হামলা। ইয়েমেনের হুতি এবং দেশটির আন্তর্জাতিক স্বীকৃত সরকার উভয়ই সোমবারের হামলা সম্পর্কে নিশ্চিত করেছে। সৌদি জোট সমর্থিত ইয়েমেন সরকার এক বিবৃতিতে বলছে, বন্দরে একটি বাণিজ্যিক জাহাজ অবস্থান করার সময় এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে হুতি বিদ্রোহীরা বলছে, একটি তেলের জাহাজকে তারা চলে যেতে বাধ্য করেছে। হুতি বিদ্রোহীরা ইয়েমেনে বন্দরে তেলের ট্যাঙ্কার ব্যবহার না করে হুঁশিয়ারি দিয়েছে, সরকার যেন তেল বিক্রি করে রাজস্ব না পায়, তার জন্য তাদের এই পদক্ষেপ। সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্প, সুনামি সতর্কতা। সলোমন দ্বীপপুঞ্জে মঙ্গলবার প্রচন্ড ভূমিকম্প আঘাত হেনেছে। রিক্টার স্কেলে এর তীব্রতা ছিল 7.0। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তীব্র কম্পনের কারণে টেলিভিশন থেকে শুরু করে অন্যান্য জিনিসপত্র মাটিতে আছড়ে পড়ে। এ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে। রাজধানী হেরিটেজ হোটেলের অভ্যর্থনকারী জয় নিশা বলেন, এটি বড় ধরনের ভূমিকম্প। হোটেলের কিছু জিনিসপত্র পড়ে গেছে। সকলেই ঠিক আছে, তবে আতঙ্কিত। ভূমিকম্পের মূল কেন্দ্রের 300 কিলোমিটারের মধ্যে সলোমন উপকূলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।